রেকর্ডিংটা অন করা হলো। কার কিরকম হলো বলো, কে কটা করতে পারলে? আচ্ছা, প্রশ্ন নম্বর 1-এর কার কিরকম উত্তর এসছে এবার আমাকে জানাও। বলছে ফোর কনজিকিউটিভ, পর পর চারটে প্রাইম নাম্বার আছে, ফোর কনজিকিউটিভ প্রাইম নাম্বার দ্যাট আর ইন অ্যাসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে বড় অবধি সাজানো। প্রোডাক্ট, প্রাইম নাম্বারের প্রোডাক্ট কি হয় আমরা জানি, এ ইন্টু বি ইন্টু সি যদি করি তাহলে তিনটে প্রাইম নাম্বারের প্রোডাক্ট হলো 385। এবার টোটাল চারটে প্রাইম নাম্বার আছে, বলছে এ বি সি ডির মধ্যে, এ বি সি আর ডি এর মধ্যে, এই চারটির মধ্যে প্রথম তিনটি প্রোডাক্ট and that of the last three মানে কোনটা, বি এন্ড সি এন্ড ডি, লাস্ট বি সি আর ডি, এই তিনটের প্রোডাক্ট বি সি আর ডি, এই তিনটের প্রোডাক্ট হচ্ছে 1001। জানতে চাওয়া হয়েছে সব থেকে বড় প্রাইম নাম্বার কোনটা। তাহলে এদের মধ্যে দুটো জিনিস কমন দেখতে পাচ্ছি, দেখো এখানে এ বি আর পরেরটার এ বি সি দুটো কমন, তার মানে এই দুটো এইচসিএফ। এইচসিএফ তাহলে কত, বি ইন্টু সি, এটা এইচসিএফ। তাহলে এদের ফ্যাক্টর গুলো তাহলে বার করতে হবে, তার মানে এইচসিএফটা আমাকে বার করতে হবে। এইচসিএফ 1001-এর উৎপাদকে বিশ্লেষণ করলে কত হয় বলতে পারো? আমরা জানি 7, 11 আর 13, এই তিনটে মাল্টিপ্লাই করলে হয় তোমার 1001। তাহলে স্যার আর কি দরকার করার, সব থেকে বড় তো আমি পেয়ে গেলাম 13টা, তাহলে উত্তর হয়ে গেল 13। আদারওয়াইজ এভাবে না ভেবে যদি আমি এটা সব থেকে বড় চেয়ে দিত, তো সবগুলো সব পরপর সবটাই প্রাইম নাম্বার, তাহলে বাকি 385-কে আমি যদি ভাঙতাম, 385-কে ভাঙলেও আমি কি পাবো, কারণ বিসি তো কমন, তার মানে 7 আর 11 কমন হবে, 7 আর 11 কমন। আর যেহেতু প্রাইম নাম্বার বলেছে তাহলে তার আগের মৌলিক সংখ্যা কত হবে, 5, এই তিনটে গুণ করলেই 385 হয়। হ্যাঁ, এই হলো আমার 13 হলো সব থেকে বড় নাম্বার। যদি জানতে চাইছো সব থেকে ছোট নাম্বার তাহলে আমার হয়ে যেত 5। তাহলে এখানে প্রসেসটা আমরা কি শিখলাম, উৎপাদকে ভাঙতে হবে এটাকে 10001। তোমাদের কিন্তু পরীক্ষা পারপাসে এইটা ফ্যাক্টরটা মনে রাখতে হবে যে 7, 11, 13 এর এটা, কারণ এটা ডিভিজিবিলিটি রুল বলে চ্যাপ্টারে আমরা দেখেছি 1000 বা 1001 এর ফ্যাক্টর গুলো কি হয়, 7, 11, 13। চলে আসি তাহলে সব থেকে বড়, আদারওয়াইজ বিসি বার করলাম, ও বড় প্রসেস হবে, ওটা আলোচনা করলাম না। তাহলে এবার প্রশ্ন নম্বর 2 নম্বরের প্রশ্নটি কতজন পেরেছো করতে, তোমরা শুনতে পাচ্ছ তো? সাউন্ড আসছে না তো তোমাদের? সবাই করছে মনে হয় এখনো, কেউ হ্যাঁ স্যার, অনেকে শুনতে ফেরেনি আর। পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে 2 নম্বরের প্রশ্ন উত্তর কি হবে? হয়নি। স্যার, তাহলে আমরা 1 বলি হবে। কারেক্ট। দেখো এক্স প্লাস 1/x এর স্কোয়ারের ভ্যালু যদি 3 হয় তাহলে রুট করলে √3, এক্স প্লাস 1/x। এবার একটা খেয়াল করো, অ্যালজাব্রাতে আমাদের একটা জিনিস আলোচনা হয়েছিল, আমি একটা পয়েন্ট করে বলেছিলাম স্পেশাল কেস। কেস কিরকম, যদি এক্স প্লাস 1/x এর ভ্যালু √3 হয় তাহলে x⁶ এর ভ্যালু হবে -1। যারা অ্যালজাব্রা ক্লাস করেছিল দেখো মনে পড়ছে কিনা, এরকম কিছু আলোচনা করেছিলাম কিনা, যদি কারোর হয়ে থাকে অ্যালজাব্রা। তাহলে x⁶ -1, তাহলে যেখানে যে x⁶ থাকবে তার পাওয়ার আমরা -1 লিখবো। বা এর যদি ইভেন পাওয়ার থাকে, দ্যাট মিনস x⁴ যদি 12 হয়, মানে ইভেন পাওয়ার থাকে x⁴12 বা দেখো খেয়াল করো ইভেন পাওয়ার না, x⁴12, মানে বলতে চাইছি x⁶ এর স্কোয়ার যদি হয় তাহলে 1, আর x⁶ এর যদি অড মানে 3 হয় বা 5 হয় এরকম যদি হয় তাহলে -1। খেয়াল করো, স্পেশাল কেস আমরা এটা মনে রাখবো পরীক্ষার্থীর সুবিধার্থে, যে x⁶ যদি -1 হয় আর এর পাওয়ারে যদি ইভেন থাকে তাহলে -1 এর স্কোয়ার +1 হয়ে যাবে, আর যদি অড পাওয়ার থাকে তাহলে x⁴ এরকম ফর্মে থাকলে তাহলে -1। খেয়াল করে এবার x⁻72, তার মানে 6, 12, 72, এটা হলো স্যার +1। x⁻66, তার মানে কি 6, 11, 66 -1, ঠিক আছে না? এটা +1, এটা -1, এটা +1, এটা -1। দেখে নাও ভালো করে, এটা কি 6, 9, 54, এটা -1, এটা +1। 4, 6, 24, +1, -1, এরকম ভাবে কেটে যাবে। আদারওয়াইজ আরেকটা প্রসেস হচ্ছে যে স্যার আমি যদি এরকম ভাবে ভাবি আরেকটা, তাহলে এটা একটা প্রসেস, বোঝা গেল কিনা আগে বলো, তারপর আমি আবার চিন্তা ভাবনাটা বলছি। x⁻72 মানে কি, x⁻72 মানে x⁶ এর পাওয়ার 12, ইভেন, ইভেন মানে কি +1।
তারপরে এক্স টু দি পাওয়ার 66 আছে। 66 মানে কি? এক্স টু দি পাওয়ার 66 কথাটির মানে কি? এক্স টু দি পাওয়ার 6 এর পাওয়ার 11। 11 মানে বিজোড়, বিজোড় মানে আমার -1 হবে, +1 -1 কেটে গেল। তারপরেরটা 6, 6 9 54, 6 9 9 মানে অড, 6 6 36 মানে ইভেন, তাহলে এটা কেটে গেল। 6 4 6 24, স্যার ইভেন হলো 6 পাওয়ারে 1 মানে এটা -1, তাহলে এটা কেটে গেল। তাহলে পড়ে থাকলো আমার 1, তার মানে আনসার হলো 1। ব্যাপারটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। Yes, sir. চলে যাই, ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ। কোয়েশ্চেনে কি বলছে দেখো, এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ। এই হলো একটি সমকোণী ত্রিভুজ যেখানে এক্স ওয়াই হচ্ছে রাইট অ্যাঙ্গেল অ্যাট ওয়াই, ওয়াই অ্যাঙ্গেলটি হচ্ছে সমকোণ, আর বাকি হলো এক্স এন্ড জেড। এক্স ওয়াই ইজিক্যাল টু প্রশ্ন দেওয়া আছে 2√6, আর বাকিটা একটা 2 হলে অন্যটির মধ্যে গ্যাপ হবে 2 এর গ্যাপ। একটা এ হলে ওয়াই জেড হচ্ছে ওয়াই জেড এর থেকে 2 বেশি, মানে এটা 2+a হবে, এটা 2+a হবে। এই প্রশ্ন, ব্যাপারটা এটা। তাহলে প্রশ্নে বলা হলো sec x প্লাস tan x। আচ্ছা, এমনি আমরা এভাবেও করতে পারি স্যার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে। ধরো a স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার মানে 2+a অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2√6, এটা করে আমরা এর ভ্যালু বার করব। এর ভ্যালু কত আসবে? ফর্মুলা ইউজ করে নাও, দিয়ে এর ভ্যালু একটা বার করব। এর ভ্যালু বার করার পর অ্যাকচুয়ালি আমার তো দরকার এই, হ্যাঁ ঠিক আছে, এর ভ্যালু লাগবে, কিন্তু আমি আগে, বলো শুনতে পেলাম না, তোমরা বলে তারপরে একটু মাইকটা অন করে না, 1 সেকেন্ড জাস্ট ওয়েট করে তারপর বলবে। মাইকটা অন করে সঙ্গে সঙ্গে বলে সঙ্গে সঙ্গে বন্ধ করলে না, আস্তে এটা তো ইন্টারনেট, ওর বাতাস তো আসতে হবে। তোমরা কোথায় সোদপুরে থাকছো না থাকছো সময়। স্যার এটা মাইনাস হবে না, মানে লম্ব স্কয়ার অতিভুজ স্কয়ার থেকে? এটা মাইনাস হবে, কারেক্ট। ও আচ্ছা, মানে আমি ভাবলাম এর ভ্যালু বার করেছো, তাহলে এটা আমরা ট্রিপলেট ইউজ করবো। তাহলে a স্কোয়ার প্লাস 2√6 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 2+a এর হোল স্কোয়ার। এটা করতে পারি। আদারওয়াইজ একটা জিনিস খেয়াল করো, এইটা আমার কত স্কোয়ার করলে, এটা আচ্ছা যাই হোক, এটা স্কোয়ার করলে 4 6 24, 4 6 24, ও 7 24 25, ওটা হচ্ছে না ট্রিপলেট, তাহলে আমাকে এভাবেই বার করতে হবে। তাহলে a স্কোয়ার প্লাস 4 6 24 ইজ ইকাল টু 2 মানে 4 প্লাস 2 4 প্লাস a স্কোয়ার 2 4a। এখান থেকে a স্কোয়ার কেটে গেল, a স্কোয়ার কেটে গিয়ে পড়ে থাকবে আমার a এর ভ্যালু 5। এর ভ্যালু 5 হয়ে গেল। তাহলে এর ভ্যালু 5 যদি এখানে বসিয়ে দিই, তাহলে এটা আমি পেয়ে গেলাম 7। এবার প্রশ্নে জানতে চেয়েছে sec x আর tan x। tan x মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি এক্স এর রেসপেক্টে, এখানে অ্যাঙ্গেল কিন্তু এক্স আছে, tan x এর ভ্যালু বার করব, আর tan sec x এর ভ্যালু বার করবো। এই পার্টটা একটু মুছে দিচ্ছি, তাহলে এর ভ্যালু বেরিয়ে গেছে লম্ব স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার করে। তাহলে আমরা tan x বার করি। লম্ব, লম্ব মানে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে তার বিপরীত বাহুতে লম্ব হয়, তাহলে 5, ভূমি হচ্ছে 2√6 হলো। এবার sec x, sec x অতিভুজ বাই ভূমি, cos x এর উল্টো, cos x মানে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি, তার মানে 7 বাই অতিভুজ এটা, আর এর ভূমি হবে এটা 2√6। প্রশ্ন এই দুটোর যোগফল জানতে চেয়েছে, তাহলে 12/2√6 এইটার যোগফল জানতে চেয়েছে। তাহলে 12/2√6 মানে 6/√6। ওভারঅল আনসার সিম্পলিফাই করলে √6 আসবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। চলে যাই এবার প্রশ্ন নম্বর 4-এ। প্রশ্ন নম্বর 0 থেকে বড়, 1 থেকে কম, ঠিক আছে। cos থিটার ভ্যালু 0 থেকে বড়, 1 থেকে 1। এবার আমাদের পথে হচ্ছে যে 2 sin থিটা cos থিটা। একটু বড়র দিকে চলে যাব, কারণ আমরা জানি যে sin 2 থিটা ইকুয়ালস টু কত, sin 2 থিটা ইকুয়ালস টু 2 sin থিটা cos থিটা না। cos থিটা। হুম,
তাহলে সাইন 2 থিটা যদি লেস দেন 1 হয় তার গ্রেটার দেন 0 হবে তো, কারণ থিটার ভ্যালু কিন্তু না 90 না 0। সাইন 0 হলে 0 লিখতাম। আচ্ছা, এই পয়েন্টটা আগে বোঝা গেল কিনা দেখি, যে সাইন 2 থিটার ভ্যালু 0 থেকে 1 এর মাঝখানে। বোঝা গেল না? হ্যাঁ স্যার, বোঝা হ্যাঁ গেছে। স্যার বোঝা গেছে স্যার, ওখানে তো দেওয়াই আছে থিটার ভ্যালু 0 থেকে বড় হবে আর 90 থেকে মানে 90 ডিগ্রি থেকে কম হবে, তাহলে মাঝামাঝি হবে। না, এগুলো কোনো লজিক নয়। সাইন 0 ডিগ্রির ভ্যালু 0 হয় আর সাইন 90-র ভ্যালু 1 হয়। তার মানে সাইন থিটার বাকি ভ্যালুগুলো এর মধ্যে লাই করবে। আমি 0ও নিচ্ছি না 90ও নিচ্ছি না, মানে 0 হবে না 1ও হবে না, তার মানে এর মাঝখানে হবে। তাহলে সাইনের যে কোনো ভ্যালু এ বি সি ডি ই এফ জি এইচ 2 থিটা যায়নি না কেন, এর ভ্যালু 1-এর থেকে বড়, সরি 0-র থেকে বড়, 1-এর থেকে ছোট হবে, কারণ থিটার ভ্যালুটি আমি কোয়েশ্চেনে বলে দিয়েছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝখানে আছে কোথাও। এই কারণে সাইন 2 থিটার ভ্যালু 0 থেকে 1-এর মাঝখানে হলো। এবার এইটাকে ফর্মুলায় ভাগলাম, এটা হলো 2 সাইন থিটা কস থিটা লেস দেন 1 গ্রেটার দেন 0 হলো। এবার বোথ সাইড 1 যোগ করব, সব দিকে 1 যোগ করব। 1 যোগ করলে কত হবে? এটা 1 লেস দেন 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা লেস দেন, বোথ সব দিকে 1 যোগ করলাম। এই স্টেপটা বোঝা গেল কিনা দেখো তো? সব দিকে হ্যাঁ 1 স্যার যোগ বোঝা করেছি গেছে। বাম পক্ষটা। হ্যাঁ তার স্যার মানে বোঝা এই যে গেছে। আচ্ছা, একটা স্টেপ আমার একটু মুছতে হবে। এটা 2 সাইন থিটা কস থিটা আছে, 2 সাইন থিটা cos থিটা লেস দেন 2, সব দিকে 1 যোগ করলাম। তাহলে আমি দেখলাম যে 1 প্লাস 2 থিটা প্লাস এইটারই ভ্যালু তো আমরা একটু আগে দেখলাম। এইটা মানেই এটার ভ্যালু কত ছিল? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ছিল না, বা জেড স্কোয়ার ছিল। তোমরা জেড স্কোয়ারের ভ্যালু 2-এর থেকে 1-এর থেকে মাঝখানে। তার মানে জেড এর ভ্যালু আমি যদি রুট করি, জেড এর ভ্যালু লেস দেন √2 1। তার মানে জেড এর ভ্যালু 1 এবং √2 এর মাঝখানে হবে। এই স্টেপটা ক্লিয়ার হলো কিনা দেখ। জেডটা কোথায় পেলাম নাকি প্রশ্ন? জেডটা যেটা তো কোথায় ধরা পেলাম? হয়েছিল। হ্যাঁ, জেডটা আমরা ধরেছিলাম সাইন থিটা প্লাস কস থিটা, এটাকে ধরেছিলাম জেড ইকুয়ালস টু সাইন থিটা প্লাস কস থিটা। কস থিটা ছিল, জেড স্কোয়ার পেয়েছিলাম, ওই জেড স্কোয়ার করে আমরা 2 সাইন থিটা কস থিটা পেয়েছিলাম, বা বলতে পারি 1 প্লাস সাইন 2 থিটা পেয়েছিলাম। তাহলে এবার এই লাইনটা ক্লিয়ার হলো। তার মানে জেড এর ভ্যালু 1-এর থেকে বড়, রুটের থেকে √2 এর থেকে কম। এবার √2 এর ভ্যালু কত? 1.414। 1-এর থেকে বড় এবং √1.41 থেকে কম, মানে ওভারঅল 1-এর থেকে বড়ই হচ্ছে। জেড এর ভ্যালু লেস দেন 1.414 আর গ্রেটার দেন 1-এর থেকে। 1-এর থেকে বড় এবং 1.414 এর থেকে ছোট। তার মানে ওভারঅল তাহলে কোন অপশনটা উত্তর হবে? বি, গ্রেটার দেন 1। গ্রেটার দেন 1। তাহলে আনসার হলো গ্রেটার দেন 1। ক্লিয়ার হয়ে গেল? হ্যাঁ স্যার আচ্ছা, এইটা তো মনে হয়, হ্যাঁ, এবার 5 নম্বরের অঙ্কটা মনে হয় এটা তোমাদের এটা হয়ে এটা গিয়েছে। 12 হবে, 12। হুম। এটা 12 হবে। তাহলে এই অঙ্কটা তাহলে স্যার আলোচনা 12। করছি না, সবারই অঙ্ক হয়েছে, এটা 12 হয়ে গেল। তারপরে প্রশ্ন নম্বর 6 চলে ছয়টা যায়। এক হচ্ছে এ উত্তর। ছয়টা বাকি ভুল হয়েছে, 1-এর উত্তর। আর কার কি রকম উত্তর এসেছে 6-এরটা বলো? স্যার আমার 128 অপশন সি হবে। হয়েছে, সি 128 হয়েছে। 128 হচ্ছে রাইট আনসার। এরিয়া অফ এ স্কোয়ার ইনস্ক্রাইবড ইন এ সার্কেল, কোন একটি সার্কেলের ভেতরে একটি স্কোয়ার আছে। তাহলে এটি যদি বর্গক্ষেত্রে হয়, তাহলে এর ডায়াগোনালটাই তো, এর ডায়াগোনাল বর্গক্ষেত্রের কর্ণটাই তো এই ব্যাসার্ধ। বর্গক্ষেত্রের কর্ণ যা হবে সেটা হবে ওই সার্কেলের ব্যাসার্ধ। তাহলে সার্কেলের ব্যাস দেয়া আছে, রেডিয়াস ইজিক্যাল টু 8 দেয়া আছে, তার মানে ডায়ামিটার ইজিক্যাল টু 16। আর এই 16টাই হচ্ছে এই বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য। আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা ফর্মুলা জানি, a√2 ইজিক্যাল টু 16। তাহলে এর ভ্যালু আমি পেলাম 16/√2, 16/√2, 16/√2। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার? প্রশ্নে কি জানতে চেয়েছে? এরিয়া অফ দ্য স্কোয়ার, বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার করলে আমরা পেয়ে যাব।
তাহলে এ স্কোয়ার হচ্ছে উত্তর, মানে 16/√2 তার হোল স্কোয়ার, 16 স্কোয়ার ডিভাইডেড বাই 2, 256 ডিভাইডেড বাই 2, 128 হচ্ছে এই প্রশ্নের উত্তর। 7 নম্বরেরটা মনে হয় তোমরা করনি, কারণ সময় কম ছিল বলে, তাই তো? হ্যাঁ স্যার 7 নম্বরটা করে। হ্যাঁ স্যার। হ্যাঁ হয়। হ্যাঁ, এই তাহলে এটা আমরা মনে হয় তোমরা বাড়িতে পরে করবে, দেখবে আরামসে হয়ে যাবে। আমি এখানে হ্যাঁ স্যার। আলোচনা করছি না, কারণ আগে অ্যাটেম্প করো, তারপরে আমরা আলোচনা করব। তার পরবর্তী প্রশ্নে চলে যাই। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্মড বাই দ্য এটা স্ট্রেট পেরেছি। লাইন। 3 স্কয়ার বলো। ইউনিটস হবে। আনসার এ হবে 3 স্কয়ার ইউনিটস। কারেক্ট উত্তর এটা। দেখো, যখনই এরকম কোন স্ট্রেট লাইন দেওয়া থাকবে 3x + 2y = 6, এইরকম ফর্মে লিখে নাও x বাই, তাহলে কত হবে এটা? ওই দিক থেকে 6 দিয়ে ডিভাইড করতে হয় অ্যাকচুয়ালি। x 2 হবে, 2y ওটা বাই, y এর মান 3 হবে। হ্যাঁ, মানে x হবে x3, হচ্ছে 2,0 আর y, y টা হবে 0,3। হ্যাঁ এটা 1। আর এর এরিয়া হয় এইখানে যে দুটো থাকলো তার হাফ ইন্টু ভূমি, ভূমি মানে 2, আর উচ্চতা ভূমি হলো ইনটু উচ্চতা। 3। এটা হলো ভূমি, এটা হলো উচ্চতা, মানে 2 × 3, ওভারঅল 3 পড়ে থাকবে। আমি কয়েকটা এক্সাম্পল বলি, এরকম ভাবে করলে অনেকের হয়তো অজানা থাকতে পারে। ধরো আমি আরো একটা এক্সাম্পল বললাম যে ax + by = c, এরকম একটা স্ট্রেট লাইন দ্বারা যদি এরিয়া অফ ট্রায়াঙ্গেল বার করতে বলে, তাহলে কি করবো? এই c দিয়ে ডিভাইড করব। তাহলে ax ডিভাইডেড বাই c, by ডিভাইডেড বাই c = 1। এবার এইটাকে আরো কি লেখা যায়, যে স্যার এক্স এর কোফিসিয়েন্টটাকে ফাঁকা করতে হবে, মানে এক্স এর সামনে যেন কিছু না থাকে। তাহলে আমি এটাকে লিখতে পারি x/c/a, আর এটাকে লিখতে পারি y ডিভাইডেড বাই c/b = 1। এবার আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু দিস, দ্যাট মিনস c/a, ইন্টু দিস মানে c/b, এই হবে তার ক্ষেত্রফল। বলো, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। স্যার 9টা করেছি ফর্মুলা ফেলে, কিন্তু ওখানে না অ্যান্সার মিলছে না টোটাল সারফেস এরিয়াটা। ওইখানে ওই মানে ভলিউমের ফর্মুলাটা দিয়ে করেছি 2/3 পাই r কিউব, সেখানে r এর মান বেরিয়েছে 21। তারপর টোটাল সারফেস এরিয়ার মানটা 3 পাই r কিউব করে r এর মানটা বসিয়েছি, সেখানে অ্যান্সার বেরোচ্ছে 87,318। সেটা তো অ্যান্সার মিলছে না। হ্যাঁ, তুমি এটা ভুল করেছো। টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা 3πr² হবে, πr³ করে দিয়েছো তুমি। ও আচ্ছা আচ্ছা হুম, আচ্ছা। আচ্ছা, এবার বলি সবাইকে, দেখো যে যে কোনো হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ার মানে কোনো একটা স্ফিয়ারের হাফ, তার ভলিউম, তার মানে আমরা স্ফিয়ারের ভলিউম জানি কি 4/4, কি জানি বলো, ফর্মুলা মনে আছে? 4/3πr³। এটা হ্যাঁ হেমিস্ফিয়ার মনে হলে তার হয়। ভলিউম হবে হুম। 2/2πr³। এইটারই ভ্যালু হচ্ছে 19404। এখান থেকে রেডিয়াস বেরিয়েছে কত বললে? 21 এসছে না? 21 বার করে নেবো, হ্যাঁ পায়ের স্যার। ভ্যালু বসি। আর তারপর জানতে চেয়েছে টোটাল সারফেস এরিয়া, মানে স্যার পাই আনসার এ আর হবে 415। 3πr² টোটাল সারফেস এরিয়া, 3 × 22/7 ইন্টু সারফেস এরিয়া 21 × 21। তাহলে অপশন এ আসছে বলছো না? 3 2 6 না? হ্যাঁ হ্যাঁ 4158। 2, ও আচ্ছা 3 এখানে কাটবো, 3 3 9, 2 6 আর 1, তাহলে 4158, 3πr²। হয়ে গেল। আচ্ছা, চলে যায় পরবর্তীতে। এগুলো ট্রাই করেছো? আর 10 নম্বর স্যার প্রশ্ন। 10-এরটা ডি উত্তর হচ্ছে 4:7। হুম, বাহ। হ্যাঁ স্যার 10-এরটা বাকিটা 4:7। হুম, কিভাবে করলে বলো? একটা তো ফর্মুলা আছে। মোট সমান 3 মিডিয়ান বা -2 মিন। কারেক্ট, এটা একটু মনে রাখতে হবে। মোড = 3 × মিডিয়ান -2 × মিন, এই হচ্ছে ফর্মুলা। তো একটা দেয়া আছে 4x, অন্যটি 5x, লিখে দাও, দিয়ে এখান থেকে বেরিয়ে চলে আসবে। কি কি দেয়া আছে প্রশ্নে? মিন এবং মিডিয়ান দেয়া আছে। মিন যদি, তাহলে 2 × 4x, এক্স না লিখলেও হবে, বোথ সাইড তো এক্স কেটেই যাবে ওভারঅল। 3 × মিডিয়ান হচ্ছে 5, 5x, এক্স তো কেটেই যাবে। 15 - 8 মানে 7x।
তাহলে আমি পেয়ে গেলাম মোড পেয়ে গেলাম। রেশিও কার কার চেয়েছে? মিন আর মোডের রেশিও জানতে চেয়েছে। তো মিন আমার হচ্ছে 4:7, মিন আর মোডের হচ্ছে 4:7। বাস, এবার চলে যায় 11 নম্বরের প্রশ্নে। স্যার এটা কি ডি অ্যান্সার হবে একটা? 11-র আনসার কার কি এসছে বলো? দেখো আমি বলে দিই, ডিও হবে না উত্তর। প্রশ্নে বলেছে কোন একটি ত্রিভুজের ডি আর ই পয়েন্টস অন এ বি অ্যান্ড এসি। কোন একটি ত্রিভুজের, এইরকম একটি ত্রিভুজ লিখলাম, ধরো এটা হলো এ, এটা বি, এটা সি। কোন একটি ত্রিভুজের ডি আর ই পয়েন্ট অন এ বির উপর একটি পয়েন্ট আর একটি ডি আর ই, এটা হলো ডি আর এটা ই। প্রশ্নে বলা হলো এই দুটো লাইন প্যারালাল, আর প্যারালাল হলেই ওপরের ত্রিভুজ ছোটটা আর পুরো বড়টা এবিসি, এটা কি হবে বলতো? হাফ এই হবে, দুটো কি ডি হয়? ইকুয়াল হাফ হবে। না 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 না, প্রথমে সিমিলার হবে, হাফ ও হবেই না। এডি বাই ডিবি, এডি বাই ডিবি, এই বাই এসি ওটা হবে। যদি ওটা মধ্যবিন্দু বলতো তাহলে এরিয়াটা আমি বলতাম যে তাদের বা 1:2 বাহুর দৈর্ঘ্য 1:2 হতো, এরিয়া রেশিও 1:4। হাফ কিন্তু কোনো দিক দিয়ে হবে না, বাহুর দৈর্ঘ্যটি হাফ হবে যদি মধ্যবিন্দু বলতো। তো মধ্যবিন্দু বলেনি, শুধু জাস্ট প্যারালাল বলেছে, তার মানে এইটা আর বড় ত্রিভুজটি হচ্ছে সিমিলার। আর সিমিলার ট্রায়াঙ্গেল হবে এটা তো একটা আলাদা কথা, আর এই বাহুগুলোর রেশিও সমান হবে। প্রশ্নে কি বলেছে? ডিই ডিভাইডস ইনটু 2 পার্টস অফ ইকুয়াল এরিয়া। এটা প্রশ্নে বলে দিয়েছে, এটা কিন্তু অটোমেটিক হয় না, এটা প্রশ্নে বলে দিয়েছে। তার মানে বলতে চাইছে যে এ ডিই ত্রিভুজের যে এরিয়া আর ত্রিভুজ এ বি সি এর যা এরিয়া, এই দুটোর ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে ইকুয়াল হাফ। মানে উপরেরটা 1 আর নিচেরটা 1, মানে টোটালটা 2। ছোটটা 1, টোটালটা 2, এটা ক্ষেত্রফলের এরিয়া। ক্ষেত্রফলের রেশিও, এরিয়া রেশিও যা হয় বাহুর দৈর্ঘ্যের অনুপাত কি হয় বলো? ওয়ান ক্ষেত্রফলের রুট অনুপাত ওয়ান, জানি। রুট ওয়ান ওয়ান ইস টু বর্গমূল। রুট টু হয়ে যাবে। হ্যাঁ, খেয়াল রাখবে, বাহুর দৈর্ঘ্য a:b হলে এরিয়া রেশিও a²:b² হয়। ঠিক উল্টো ভাবে যদি ক্ষেত্রফলের রেশিও এরকম হয়, বাহুর দৈর্ঘ্য রুট হয়ে যায়। তাহলে বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম। এডি এবং বিডি রেশিও জানতে চেয়েছে, তার মানে এই যে বাহুর দৈর্ঘ্য পেলাম সেটা কার কার? এইটা হচ্ছে ই ত্রিভুজের। তার মানে আমি যদি ধরি তাহলে এখানে এ থেকে ডি অবধি যা দৈর্ঘ্য সেটা যদি 1 ইউনিট হয়, তাহলে বড় ত্রিভুজের দ্যাট মিনস সেটা হবে √2। তাহলে বড় ত্রিভুজ মানে এ থেকে বি অবধি বি, এ বি, টোটাল, এ এ থেকে থেকে বি বি অবধি অব্দি। হবে টোটাল হবে √2। এইটা হবে √2। প্রশ্নে জানতে চেয়েছে এইটা বিডি, তাহলে কত হবে? √2 - 1। হ্যাঁ, তাহলে নিচেরটা থেকে উপরেরটা মাইনাস করবো, √2 - 1। তাহলে দুটো পার্ট পেয়ে গেলাম, একটা এডি পেয়ে গেলাম, তার এডির পোর্শনের হচ্ছে 1 ইউনিট, আর ডিবি ইজ ইকাল টু √2 - 1। তাহলে 1:√2 - 1 হবে, কোয়েশ্চেনে মানে বি এর জানতে চেয়েছে অ্যান্সার হবে। বি হবে উত্তর। যাক, তুমি অনেক ইমপ্রুভ করেছো, তাহলে রেসপন্স করছো এখন, বেশ ভালোই পড়াশোনা করে মোটামুটি ঝাড় না স্যার, ঝরছিস, মানে আগের আমার। ভিডিও গুলো দেখে করছি। যাই হোক, আচ্ছা প্রশ্ন নম্বর 12, এ বি সি, এটা পেরেছো নিশ্চয়ই? এটা উত্তর। স্যার এটা করেছি, কিন্তু এটা উত্তর। মাঝখানে গিয়ে আটকে গেছি স্যার। তিনটে এলসিএম বার করেছি, বার করে এফিসিয়েন্সি বার করেছি। এখানে তো অল্টারনেটিভ বলেছে, মানে a+b আর c একা করবে। তা a+b এর এফিসিয়েন্সি 2+3 5 হচ্ছে, আর c এর 6 হচ্ছে। তাহলে তিনটেকে আরে মানে দাঁড়াও, দুটোকে আমি অ্যাড শুনি করে। একবার দেখে নি, পড়ে নি, আমি প্রশ্নই পড়িনি। তোমাদের কার কিরকম উত্তর হয়েছে? স্যার অপশন এটা বি উত্তর হচ্ছে। কারোর 9 অপশন পূর্ণ বি 3 এর 8। হয়েছে, 9 পূর্ণ আর 3 এর একজনের 8 হলো। মানে 9 এ পূর্ণ অপশন 3 এর 8 হলো। আচ্ছা করা যাক, তাহলে দেখি। তাহলে এ হচ্ছে 20, বি হলো 30, আর সি হলো 10। আমি দুই রকম ভাবেই করছি, প্রথমে আগে এলসিএম দিয়ে করি। প্রথমে 60 লিখে 60 দিই, হবে। হুম। 3 2 6। প্রশ্নে কি বলছে? এ ইজ অ্যাসিস্টেড বাই বি। এ কে হেল্প করছে বি অন ওয়ান ডে, তার মানে একদিন কাজ করছে এ বি, অ্যান্ড সি অন আনাদার ডে, আরেকদিন এতে কাজ করছে। 30 আছে। ও, এ 30 আছে, উল্টো পাল্টা লেখা হয়ে গেছে।
এ হলো 30, বি হলো 20, তার মানে উপরেরটা হবে 2, নিচেরটা হবে 3, 2 আর নিচে 3। ওকে, তো প্রশ্নে বলা হলো প্রথম দিন এবি করবে, তারপরের দিন এসি করবে, তারপরে আবার এবি। তার মানে এটা ফার্স্ট ডে, এটা সেকেন্ড ডে, তাহলে 2 দিনে টোটাল কত ইউনিট কাজ হচ্ছে? 2 + 3 আর স্যার বলছি 2 ওখানে + সি সি একা কাজ করবে না, না, বলছে এ ইজ অ্যাসিস্টেড, এ কে হেল্প করছে বাই বি অন ফার্স্ট ডে, এন্ড বাই সি এ ইজ অ্যাসিস্টেড বাই, এর সাবজেক্টটা কিন্তু এ, বাই ও সি আচ্ছা নয়, আমি যে ওখানে ওয়ার্ক। ভুল করেছি। হ্যাঁ, তাহলে টোটাল 2 দিনে 13 ইউনিট কাজ হচ্ছে, তাহলে 13 ইউনিট কাজ হয় 2 দিনে। এবার 13 মাল্টিপ্লাই করব, তাহলে আমি 4 দিয়ে হ্যাঁ মাল্টিপ্লাই করলাম, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 13 52 ইউনিট কাজ হয়ে যাচ্ছে 8 দিনে। আচ্ছা, আজকে তাহলে বেশিক্ষণ আর আর আট ক্লাস ইউনিট, করা হয়? তাহলে দেখো, তাহলে আর 52 8 ইউনিট ইউনিট বাকি কাজ আছে। হয়ে গেল 8 দিনে। 8 দিনে এইবার পালা হবে কার? এ প্লাস বি এর, মানে আচ্ছা মিউট করে দাও, একটু মিউট করে দাও, মিউট করে দাও, আমি যখন বলছি মিউট করে দাও। এ বি কাজ করবে তারপরের দিনটা, তাহলে এ বি কাজ করবে তারপরের দিন, একদিন কাজ করলো। একদিন কাজ করলে এ বি 5 ইউনিট করতে পারে, তাহলে হয়ে গেল। এখনো আমার 60 হয়নি, এবার করবে বিসি, 3 ইউনিট বাকি আছে, তার জন্য কত সময় লাগবে? বিসি 8 ইউনিট করে, বিসি 8 ইউনিট করে, সরি ভুল বললাম, এসি 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 8 ইউনিট করে একদিনে, তাহলে 3 ইউনিট করবে 3/8 দিনে, তার মানে 3/8। তাহলে আমার এদিকে টোটাল হয়ে গেল 60 ইউনিট, আর টোটাল টাইম হলো 9×3 = 8 দিনে। তাহলে 9×3 = 8, এটাই হবে উত্তর। আচ্ছা, 13 নম্বরের প্রশ্নের উত্তর হয়েছে। স্যার এটা কি বলছে আমি বুঝতে পারছি না ঠিক। হুম, দ্য অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেলস আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন, মানে এদের মধ্যে গ্যাপ সেম আছে। দ্য রেশিও অফ দ্য লিস্ট অ্যাঙ্গেল অফ ডিগ্রিজ এন্ড গ্রেটেস্ট, বলছে দুটোর মধ্যে রেশিও। লিস্ট অ্যাঙ্গেল অফ ডিগ্রিজ ডিগ্রিতে দেয়া আছে, যে ছোট অ্যাঙ্গেলটা সেটা ডিগ্রিতে দেয়া আছে, আর বড় অ্যাঙ্গেলটা রেডিয়ানে দেয়া আছে, তাদের মধ্যে রেশিও দেয়া আছে। বড় অ্যাঙ্গেলটা রেডিয়ানে দেয়া আছে, মানে পায়ে দেয়া আছে। হবে, পারবে এবার? মানে টোটাল 3টে অ্যারিতে কোন একটা ট্রায়াঙ্গেলের আমি একটা সাইড ধরো অ্যাঙ্গেল ধরলাম এ একটা, আর একটা A-D, আর একটা ধরলাম A+D, তাহলে এই 3টে যোগ করে 180। তাহলে এর ভ্যালু এখান থেকে আমি পেয়ে গেলাম কেটে 60 ডিগ্রি হয়ে গেল, তার মানে এর ভ্যালু 60 পেলাম। এটা তাহলে কি বলছে? দ্য রেশিও অফ দ্য লিস্ট অ্যাঙ্গেল ইন ডিগ্রিজ এন্ড দ্য গ্রেটেস্ট অ্যাঙ্গেল ইন দ্য নাম্বার অফ রেডিয়ানস, রেডিয়ানে দেয়া আছে, তাদের রেশিও ইজিক্যাল টু এত। লিস্ট, তার মানে কার কার রেশিও দেওয়া আছে? সব থেকে ছোট, সব থেকে ছোট কোনটা? A-D, A-D ডিভাইডেড বাই A+D, এই দুটো রেশিও প্রশ্নে দেওয়া আছে। 60 ডিগ্রি ডিভাইডেড বাই পাই, 180, 180। তাহলে 1/3 হয়ে গেল। কর্নার মাল্টিপ্লাই করলে 3A-D ইকুয়ালস টু A+D, 2A ইকুয়ালস টু 2D, সাইড চেঞ্জ করলে তাহলে A ইকুয়ালস টু D। 3A - 3D হবে স্যার ওটা। দাঁড়াও, 3A - 3D হবে, কারেক্ট। 3A - 3D করলে তাহলে এখান থেকে ওভারঅল আমার একটা রিলেশন আসবে। তাহলে 2A ইকুয়ালস টু 4D, তার মানে A এর ভ্যালু হলো 2D, তাহলে D এর ভ্যালু পেয়ে গেলাম, তাই না? A এর ভ্যালু তো আমার 60 দেয়া আছে, তাহলে D ইকুয়ালস টু কত পেয়ে গেলাম? 30। D পেয়ে গেলাম। প্রশ্নে অ্যাঙ্গেল গুলো জানতে চেয়েছে, A ও পেয়ে গেলাম, সেটা হলো 60, D ও পেয়ে গেলাম 30। তাহলে আমি ওপরে তো লিখে রেখেছি অ্যাঙ্গেল গুলো, A-D, A আর A+D, তার মানে একটা 30 হবে, আর একটা 60 হবে, আর একটা অপশন 1 90 হবে। হবে। 30, 60 আর 90, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমি যে কথাটা শোনো এবার ভালো করে। হুম, আমি সেট দেব প্রায় সপ্তাহে 5খানা, মানে আমি এক্ষুনি আমার নেক্সট ক্লাসটা আছে, 5টা করে সেট দেব। ওই সেট গুলো ডিসকাস করব একদিন, পরীক্ষা নেব একদিন,
ক্লিয়ার হলো কথাটা? সপ্তাহে 5টা সেট দেবেন আর কি, মানে ওটা যেদিন একদিনকে ওটা Individually আলাদা ডিসকাশন। করে পাঠিয়ে দিচ্ছি, আগেই পাঠিয়ে দিব। আজকেই ক্লাসের শেষে আমি 5টা সেট পাঠিয়ে দেবো, হ্যাঁ নিজেরা রেডি করবে। মানডে বা টিউসডে যে কোনো একদিন পরীক্ষা হবে, আর প্যারালালি ওই প্রশ্নগুলো ডিসকাস হবে। স্যার বলছি পরীক্ষাটা কি এই 5টা সেট থেকেই হবে, না এটা আপনার না মন না না, থেকে থাকে হয়। না না না, না এটা আচ্ছা যেরকম আমি করলাম এটা আলাদাই সেট, যেরকম ভাবে হলো এটা আমি আলাদা সেট, যেটা আমি লাইভ ওখানে দিয়ে দেবো, ওখানে রেডি করব। ঠিক আছে? আর যেরকম তারপর পরীক্ষা হয় আপনি। আজকে যেরকম ভাবে হলো সেরকম ভাবে হবে, তার সঙ্গে ওই 5টা সেটের কোনো সম্পর্ক থাকবে না। ক্লিয়ার